হ্যালো, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমাকে পাচ্ছি? জি স্যার। ওকে। তোমাদের পার্টিসিপেন্ট সংখ্যা তো খুব কম মনে হচ্ছে। কতজন জানো তোমরাও? 70 জনের মতো নাকি টোটাল? 57। স্যার 57। 57। তার মানে তোমরা কেবল অর্ধেক আছো আর কি। তোমাদের এভারেজ অ্যাটেন্ডেন্স কতজন থাকে জানো? স্যার 45 এরকম। 45। তাহলে কি আমার একটু ওয়েট করা উচিত নাকি আমি শুরু করবো? আমার মনে হয় যারা দেরিতে আসবে তারা দেরিতে আসবে, আমার বরং শুরু করা উচিত। না হলে তো আমি শেষ করতে পারবো না। তোমাদেরও তো অনেক পড়ানো বাকি আছে না? আচ্ছা, আমি কি ইংলিশে লেকচার দিব নাকি ইংলিশ বাংলা মিক্স করে? তো আমি ইংলিশে বলি, তোমাদের আর সমস্যা হলে আমাকে মানে আমি রিপিট করতে পারি। নতুবা হচ্ছে তোমরা কি 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 কোনটা মনে করো ভালো হবে? হ্যাঁ, স্যার বাংলায় বলেন। বুঝিনি। স্যার বাংলায় বললে বেশি ভালো হয় স্যার, অনলাইন তো কেটে কেটে যায়, ইংলিশ গুলো যখন কেটে, স্যার বাংলায় বললে বেশি ভালো হয়। তাই নাকি? হুম। কিন্তু তোমাদের তো মনে হয় এটা কি অনলাইনের জন্য নাকি আবার অনলাইন যখন শেষ হবে তখন তোমাদের ইয়াতে তোমাদের ফ্যাকাল্টিতে অন্য ক্লাসগুলো কি বাংলায় হয় না ইংলিশে হয়? বাংলায় স্যার। তার মানে তোমাদের মিডিয়া অফ এডুকেশন কি বেঙ্গলি বাংলা? আই সি। ওকে, লেট মি স্টার্ট। আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে কি পড়াই, কোন পর্যন্ত যেন কোন পড়াইছিলাম মনে আছে তো নাকি? তোমাদেরকে লাস্ট বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম, লাস্টে ডিগ্রেডেশন অফ নিউক্লিক অ্যাসিড ইন দা বডি, রাইট? সেখানে নিউক্লিক অ্যাসিড ব্রেকডাউন হয়ে যেটা বলছিলাম, এটা কি অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? Breakdown and degradation and elimination of waste product from nucleic acid, right? এটা কি অ্যানাবলিজম? ব্রেকডাউন স্যার সাইকেল ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম, রাইট? সো ক্যাটাবলিজমে তোমাদেরকে লাস্ট হচ্ছে ইউরিক অ্যাসিড সাইকেলে পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিড ক্যাটাবলিজমের যে এন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে আহ মানে তোমার হচ্ছে অ্যামোনিয়াম, যে অ্যামোনিয়ামটা হচ্ছে ইউরিয়া সাইকেলে ঢুকে লাস্টে হচ্ছে যেহেতু মানে এনিমেলে ইউরিক অ্যাসিড ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড হয়ে বের হয়ে যায় সেটা ইউরিয়া সাইকেলে, এবং সেটা ইউরিক অ্যাসিড হবে নাকি মানে ইউরিক অ্যাসিডে যেমন আমাদের হিউম্যানে হচ্ছে ইউরিয়া হয়ে বের হয়, রাইট? তো ইউরিক অ্যাসিডটা ডিফারেন্ট ফর্মে বের হবে ডিপেন্ডিং অন দা লাইক স্পেসিস, লাইক কোন স্পেসিস বা কোন অ্যানিম্যাল, তার উপর বেস করে ইউরিক অ্যাসিডটাই ডিফারেন্ট ফর্মে বের হবে আর কি। তো সেটা সেটা তোমাদেরকে বলছিলাম পড়া উচিত। আর তোমাদের মধ্যে থেকেও যেমন একটা কোশ্চেন আসছিল যে মেটাবলিক ডিসঅর্ডার, এটা কি বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার হলে কোন কোন ধরনের ডিজিজ হতে পারে বা কন্ডিশন আসতে পারে আমাদের, বলেছিলাম না কি? স্যার, না স্যার। তো সাধারণত অ্যামোনিয়ামটা হচ্ছে হিউম্যান বডিতে হয়, আর হচ্ছে তোমার নর্মালি তোমাদের একটা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি। কিন্তু অ্যামোনিয়া টক্সিসিটি সাধারণত যে কারণে বলা হয় সেটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিতে বা তোমার হচ্ছে বিভিন্ন কেমিক্যাল আমরা যে ইউজ করি না ল্যাবরেটরিতে অ্যামোনিয়াটা, তো কিছু সেই ক্ষেত্রে যেসব টক্সিসিটি গুলো আছে সেটা কিন্তু ইঞ্জিন, তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম টক্সিসিটি। আমাদের বডিতে যে এক্সট্রা অ্যামোনিয়ামটা হয় বা অ্যামোনিয়া প্রডিউস করে বডিতে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে, সেটা আমাদের বডিকে টক্সিক করে দিতে পারে দুই তিনটা ডিফারেন্ট মেকানিজমে। হ্যাঁ, সেকেন্ডস না, জাস্ট 2 সেকেন্ড একটু ওয়েট করো, আমার ছেলেটা খুব ডিস্টার্ব হচ্ছে, সময় নেই। না পাপা, পাপা ওয়ানে সত্য অশিগত চুনানো দে যুগীয় অত্তরা জিকানাগেরিয় সত্য
হ্যালো, জি স্যার। so are you listening to me? তো জি স্যার। যেটা বলছিলাম, হ্যাঁ বলো। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার, তোমরা কি স্লাইডটা দেখতে পারছো? হ্যালো, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? আমি স্লাইড শেয়ার জি স্যার, দেখা যাচ্ছে। এখানে জাস্ট দুইটা ব্যাপার, জাস্ট হচ্ছে তোমার মেটাবলিক ডিসঅর্ডার, তোমার এই যে এনজাইম গুলা ইনভলভ, হ্যাঁ তোমাদেরকে কি বলছিলাম, ডিঅ্যামিনেজ এনজাইম আছে, আর হচ্ছে তোমার হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম আছে, আর মানে বেসিক্যালি যে ক্যাটাবলিক এনজাইম তোমার সরি মানে তোমার ক্যাটাবলিক এনজাইম গুলো ডিফিসিয়েন্সি হতে পারে বা জেনেটিক মিউটেশন হতে পারে। তো জেনেটিক মিউটেশনের কারণে তোমার একটা হতে পারে, কোনো সময় হচ্ছে এর অ্যাক্টিভিটি বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। কোনো কারণে যদি কোনো কারো জিনে ডিলিশন থাকে, তাদের এই মেটাবলিক ডিসঅর্ডার গুলো হয়। হ্যাঁ, তো মেটাবলিক ডিসঅর্ডার যারা হচ্ছে মানে তোমার ডিলিশন হয় বা ক্রোমোজোমান অ্যাবনর্মালিটি থাকে, তোমরা সম্ভবত অলরেডি কেউ কেউ এই যে ট্রায়োজোম জানো, রাইট? যে 23 জোড়া ক্রোমোজোমের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কোনো এক জোড়া বেশি বা কম, বেশি কম হতে পারে, রাইট? তো এরকম বেবিরা অনেক সময় কিন্তু তোমার আর্লি স্টেজে মারা যায়, কারণ এদের মেটাবলিক ডিসঅর্ডার শুরুতেই এত বেশি থাকে যে তোমার যে তাদের ফার্দার লাইফ লিড করার জন্য যে মেটাবলিজম গুলো দরকার হয় সেটা তারা কন্টিনিউ করতে পারে না। সেক্ষেত্রে আর্লি স্টেজে বেবি গুলো মারা যায়, তাদের তোমার এই ক্রোমোজোম ডিলিশন থাকে বা এক্সট্রা ক্রোমোজোম থাকে। হুম, মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আর কি। তোমার নাম্বার গুলা এটা হচ্ছে তোমার ট্রায়োজোম বলে, হ্যাঁ, বা আরো কয়েকটা ডিজিজ আছে। তোমার কত নম্বর, 17 নম্বর ক্রোমোজোম, তারপরে 21 নম্বর ক্রোমোজোম, 13 নম্বর ক্রোমোজোম অ্যাবনর্মালিটি। আমার ধারণা এগুলা তোমরা আরো পড়বা ফিউচারে। তোমাদের যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তোমরা একটু সার্চ দিয়ে দেখতে পারো। তো নর্মালি এই এনজাইম গুলো যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলে এটার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় সেগুলোর মধ্যে তোমার হচ্ছে কমন হচ্ছে ব্রেইন সেলের ড্যামেজ হয়, তাই, এবং সিভিয়ার স্টেজে পেশেন্ট মারা যায়। আর একটা হচ্ছে তোমার গাঁট আছে না, যেটা ওই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় মানুষের শরীরে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু বাংলাতে অত ভালো না আর কি, ইংরেজিতেও ভালো না, বাট জি বাংলায় স্যার, বুঝতে পারছি। অভ্যস্ত না আর কি। যদি আমার কথা বুঝতে তোমাদের সমস্যা হয় আমাকে একটু জানায় আর কি। তো তোমরা এটাই জেনে রাখো যে মেইন বেসিক মেটাবলিক ডিসঅর্ডার যেটা হয়, নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে মেটাবলিজমের সাথে, মনে রাখার জন্য, মেটাবলিজমের সাথে, মেটাবলিক রিঅ্যাকশনের সাথে ইনভলভ যেসব এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলা দুই ধরনের প্রবলেম হতে পারে। মানে একটা হচ্ছে লেস অ্যামাউন্ট অফ এনজাইমস মানে সিনথেসিস হয়, যেটা মানে কমে যায়, মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়। আর একটা হচ্ছে তার মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাওয়া বা হ্রাস পাওয়া। আর একটা হচ্ছে তোমার হচ্ছে যদি এনজাইমের ডিলিশন, সরি এনজাইমের জিনে যেটা, রাইট, যে এনজাইম বা প্রোটিন সিনথেসিস হবে যে মানে জিন থেকে, সেটা যদি ডিলিশন হয় কোনো কারণে, রাইট, বা মিউটেশন হয়, তাহলে সেই জিনটা ভালো মনে হচ্ছে ডিলিশন না হলে তো সেটা ল্যাক অফ এনজাইমস, রাইট, সেটা থাকবে না। তো তখন এই মেটাবলিক ডিফেক্ট গুলো হবে, তোমার নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিফেক্টস। তো এটার জন্য তুমি এখানে আছে যে ডিফিসিয়েন্সি ইন, তোমরা স্লাইডটাতে দেখতে পারছো না, এই যে একটা এনজাইম আছে ডিহাইড্রোপাইরিমিডিন ডিহাইড্রোজিনেজ, বেসিক্যালি ডিহাইড্রোজিনেজ এনজাইম, রাইট, ডিফিসিয়েন্সি হতে পারে। সেক্ষেত্রে তোমার হচ্ছে নিউরোলজিক্যাল ইফেক্টটা কিরকম, সেটা হচ্ছে তোমার ব্রেইন ড্যামেজ, সিভিয়ার ইনজুরিতে যেমন ব্রেইন সেল ড্যামেজ হয়, সেটা ছাড়াও তোমার যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটি নিউরন সেলে বা তোমার হচ্ছে ব্রেইন সেলে ঠিক মতো হতে পারে না, তখন ব্রেইন সেল গুলো ড্যামেজ হয়, তখন হচ্ছে তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যাইতে পারে এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট মারা যায়। কোমা স্টেটে হতে পারে, ইভেন ডেথ হতে পারে। আর একটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে গাট, তোমার হচ্ছে ভ্যারাইটি অফ মানে বডি জাংশন গুলাতে তোমার ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল হয়, অ্যাকুমুলেশন হয়, রাইট। মানে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশনের কারণে যেহেতু প্রপারলি হতে বের হচ্ছে পারছে না, মেটাবলাইজড হয়ে সেগুলো বডিতে অ্যাকুমুলেশন হয়ে টক্সিক
এই কথাগুলো আগে বলছিলাম না, যে টক্সিসিটি শো করে বডিতে। এই আর ডিঅ্যামিনেজ এনজাইম ডিফিসিয়েন্সির ক্ষেত্রে তোমার ইমিউনো ডিফিসিয়েন্সি হয়, তোমার আমাদের বডির ডিফেন্স সিস্টেমের যে অ্যাক্টিভিটি গুলো আছে, রাইট, সেই ডিফেন্স মেকানিজম গুলো ঠিকমতো কাজ করতে পারে না। এটাই হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার। ক্লিয়ার? হ্যালো, স্যার আরেকবার বলবেন? বুঝতে পারোনি? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আরেকবার বলতে হবে? সবাই কি ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যালো, স্যার একটু শর্টলি বললে স্যার ভালো হতো স্যার, মানে আসলে নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার শর্টলি স্যার। আরো শর্টলি বলবো? এখানে তো লেখাই আছে, তা আমি শর্টলিও বলছি, একটু ব্রডও বলছি। তোমরা জাস্ট যদি আরো শর্ট জানতে চাও, সেটা হলো জানো যে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের সাথে যেসব ইনভলভ এনজাইম গুলো আছে, রাইট? এনজাইম, এনজাইম তো তোমরা জানো, রাইট? এনজাইম কি, কিভাবে কাজ করে, এটা জানো তো নাকি? স্যার জানো, রাইট? তো যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো যদি ডিফিসিয়েন্সি হয়, মানে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণটা নাই, অথবা হচ্ছে এনজাইম গুলা ইনঅ্যাক্টিভ হয়, এনজাইম নাই বা সিনথেসিস হয় না আমাদের শরীরে, বা সেই সব এনজাইমের ডিফিসিয়েন্সি বা হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি বা ল্যাকিংস এর কারণে ওই মেটাবলিক প্রসিডিউর গুলো আমাদের বডিতে চলতে পারে না ঠিক মতো। যেমন যে এনজাইম গুলো হচ্ছে, ডিহাইড্রোজিনেজ এনজাইম আছে, ডিঅ্যামিনেজ এনজাইম আছে, রাইট? তো পিউরিন বা পাইরিমিডিন আছে না, যেমন পাইরিমিডিনের ক্ষেত্রে ডাইহাইড্রোপাইরিমিডিন ডিহাইড্রোজিনেজ এনজাইম ডিফিসিয়েন্সি হলে মানে তোমার হচ্ছে নিউরোলজিক্যাল ইফেক্ট হয়, ব্রেন সেলের ড্যামেজ হয়, রাইট? অনেক ক্ষেত্রে পেশেন্ট কোমাতে যায়, বা ব্রেন সেলের ড্যামেজ হওয়ার কারণে ফার্দার মানে তোমার ব্রেন সেল অ্যাক্টিভিটি না হওয়ার কারণে পেশেন্ট মারাও যেতে পারে, কোমা স্টেটেও যেতে পারে। আর একটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ওই যে এই এনজাইম গুলো ডিফিসিয়েন্সির কারণে বডিতে হচ্ছে ইউরিক অ্যাসিডটা ঠিকমতো বডি থেকে যেহেতু এলিমিনেশন হতে পারে না, তো এটা আমাদের বডিতে জমা হয়ে টক্সিসিটি শো করে, রাইট? যেটার কারণে হচ্ছে আমাদের বডি জয়েন্টে জয়েন্টে অনেক সময় ব্যথা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে গাঁট, রাইট? বাংলায় অনেকে বাত বলে সম্ভবত, যে অনেকের হাতে পায়ের বিভিন্ন গিরায় ব্যথা করে, যাদেরকে বাত বলি আমরা, রাইট? এটা হচ্ছে গাঁট। আর একটা হচ্ছে স্পেসিফিক এনজাইম আছে, থার্ড অ্যামিনেজ ডিফিসিয়েন্সি এনজাইমের কারণে তোমার হচ্ছে বডি যে ডিফেন্স মেকানিজম আছে সেটা ক্ষতিগ্রস্ত হয় বা বাধাগ্রস্ত হয়। এবার ক্লিয়ার? জি স্যার। ওয়েল, এটা হচ্ছে তোমার মেটাবলিক ডিসঅর্ডার। এটা খুব ভেরি মানে সিম্পল থিং। জাস্ট তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যেসব এনজাইম গুলো এই প্রসেসের সাথে যুক্ত, সেই এনজাইম গুলো ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। আর একটা হচ্ছে যে এসব এনজাইম যেসব জিন থেকে হচ্ছে এই এনজাইম গুলা সিনথেসিস হয়, সেই জিন গুলাতে যদি কোনোভাবে মিউটেশন থাকে বা আমাদের শরীরে ডিলিশন থাকে, রাইট? ডিলিশন মানে ওই জিনের জিন সামহাও বডি থেকে ডিলিশন হয়ে গেছে বা ডিগ্রেড হয়ে গেছে, সেই স্টেটে এই এনজাইম গুলা সিনথেসিস হতে পারে না, যেটা হচ্ছে টক্সিসিটি শো করে আমাদের বডিতে। ইউরিক অ্যাসিড মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিডটা বের হয়ে যেতে পারে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন ডিলিশন, মিউটেশন, এইসব ফার্দার স্টেট কিভাবে হয় না হয়, এটা তোমরা ইন বেসিক তোমাদের ধারণা থাকলে আছে, নতুবা আমি কি বলবো, আমার কি বলা উচিত তোমাদের? এরপরে আমি যখন দাঁড়াও তোমাদের নেক্সট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের সময় বলবো আর কি, জেনারেল যতটুকু বলা সম্ভব। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যতটা তোমাদেরকে পড়াইছি সেটা হচ্ছে তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম কি, রাইট? আর নিউক্লিক অ্যাসিড কি এবং এর মেটাবলিজমের কয়টা স্টেট আছে, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম আর হচ্ছে এলিমিনেশন। তো এইখানে ক্যাটাবলিজম স্টেট গুলাতে কি কি হয়, অ্যানাবলিজম স্টেট গুলাতে কি কি হয়, রাইট? এরপরে ব্রেকডাউন প্রসেস কি, কোন ভাবে ব্রেকডাউন হয় এবং মেটাবলিক হয়ে নিউক্লিক অ্যাসিড আমাদের বডি থেকে এলিমিনেশন হয় হচ্ছে ইউরিক অ্যাসিড আকারে, রাইট, বের হয়। আর এর মধ্যে নিউক্লিক অ্যাসিড মেটাবলিক ডিসঅর্ডার যেটা, সেটা এখন তোমরা জানলা। এখন আর একটা মেটাবলিজমের আর একটা স্টেট আছে, সেটা হচ্ছে কি, অ্যানাবলিজম, রাইট?
হচ্ছে নিউক্লিক অ্যাসিড কিভাবে বডিতে সিনথেসিস হয়, ঠিক আছে? তো তোমরা কি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আমার ধারণা আছে, তোমরা এটা অলরেডি জানো, রাইট? আমাদের বডিতে যে ডিএনএ হয়, ডিএনএ আছে না? ডিএনএ বললে কি হবে? এটা হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ, রাইট? সেটা হচ্ছে জিন। আর জিন থেকে হয় হচ্ছে কি এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন হয়, এটা তো বেসিক্যালি আমি যদি বলি যে আমাদের শরীরের যে মানে সেলের যে জিনোম, সেই জিনোম বেসিক্যালি কম্প্যাক্ট ডিএনএ, রাইট? এটা সাধারণত 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে কম্প্যাক্ট অবস্থায়, রাইট? ক্রোমাটিনের সাথে বাইন্ড করে কম্প্যাক্ট অবস্থায় আছে, সেখান থেকে প্রয়োজনে আমাদের যে ডিএনএ যে তোমার হচ্ছে ডিএনএ তে যে ইনফরমেশন গুলো ক্যারি করে, রাইট? সেগুলো আমাদের বডির বিভিন্ন প্রয়োজনে সিগন্যালিং এর জন্য বা তোমার হচ্ছে এক্সটার্নাল স্টিমুলি এনভায়রনমেন্টাল মেসেজের মাধ্যমে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে সেখান থেকে হচ্ছে তোমার ক্রোমোজোম থেকে পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ ইয়া হবে, মানে ডিএনএ সিনথেসিস হবে, রাইট? সেইটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। সেইখান থেকে তোমার ডিএনএ থেকে আবার হবে হচ্ছে এমআরএনএ। তোমার যদি নির্দিষ্ট কোনো প্রোটিন বা এনজাইম বা হরমোন প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিসের জন্য একটা মেসেজ যাবে, যে মেসেজের কারণে তোমার হচ্ছে আমরা কি জানি যে কম্প্যাক্ট অবস্থায় ডিএনএ থাকে না, অ্যাসিটাইলেজ বা বিভিন্ন গ্রুপ দ্বারা তোমার ক্রোমাটিন কমপ্লেক্স, জানো তো নাকি? তোমরা কি জানো যে ক্রোমাটিন কমপ্লেক্স গুলো কি? মানে ডিএনএ আমরা হেলিক্স ডিএনএ ফ্রি অবস্থায়, ও মাই গড, হ্যালো হ্যালো, আর ইউ লিসেনিং? Yes, sir. জি স্যার। ওকে, তো আমার এখানে আনস্টেবল দেখাচ্ছিল নেটওয়ার্ক। তো আমাদের বডিতে ডিএনএ তো স্বাভাবিক অবস্থায় থাকে না। আমরা বলি যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম অ্যাকচুয়ালি কিভাবে থাকে জানো? কেউ বলতে পারবা? আমরা যে ফ্রি ভাবে ডাবল তোমার হচ্ছে মানে ডিএনএটা দেখি, ডাবল হেলিক্স ডিএনএ, রাইট? যে কোনো জায়গায় দেখে সুন্দর করে আর্ট করে দুইটা মানে হচ্ছে তোমার চেইনটাকে মানে বাইন্ডিং কন্ডিশনে না দেখায়, আমরা বিভিন্ন সুন্দর ডিজাইনে ডিজাইনে ডিএনএ দেখি, কিন্তু বাস্তবে আমাদের শরীরে ডিএনএ কি এইভাবে ফ্রি অবস্থায় থাকে? না স্যার। ফ্রি অবস্থায় থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না ভাই। কারণটা হচ্ছে এই ডিএনএ গুলো ডিগ্রেড হয়ে যেত নর্মাল কন্ডিশনে। এর জন্য আমাদের বডিতে ইনফরমেশন গুলো থাকে ডিএনএ, যে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো আমরা বলি কম্প্যাক্ট অবস্থায় থাকে, যে জেনেটিক ইনফরমেশন গুলো ক্যারি করে, সেটা খুবই কম্প্যাক্ট অবস্থায় থাকে। সেটা হচ্ছে তোমার হচ্ছে হিস্টোন কমপ্লেক্স আছে, রাইট? যেটা হচ্ছে তোমার প্রোটিন এবং ডিএনএ কমপ্লেক্স অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কনডেন্সড এবং কমপ্লেক্স কন্ডিশনে থাকে, যেটা ক্রোমাটিন কমপ্লেক্স বলি আমরা বডির মধ্যে। হ্যাঁ, তো শুধুমাত্র প্রয়োজনেই প্রয়োজনেই তার ডিএনএ অংশটা হচ্ছে তোমার ইয়া হয়, এক্সপোজড হয়, এবং সেখান থেকে যে মেসেঞ্জার মেসেঞ্জার মানে আরএনএ তৈরি হয় কিভাবে, যে ডিএনএটা বা ইনফরমেশনটা সে ক্যারি করে জেনেটিক কোড, সেটাকে কোড করে তোমার হচ্ছে একটা মানে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয় সিনথেসিস, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ, মানে ডিএনএ থেকে এমআরএনএ, তারপরে সেখান থেকে মেসেজটা ট্রান্সলেট হয়, যেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়। তো এই যে যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। মানে এটা হচ্ছে সেন্ট্রাল রুলস, রাইট? দ্য ক্লু, যে হাইপোথিসিস, যেটা যে ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস হবে রেপ্লিকেশনের জন্য, মানে সেটা ডিএনএ সিনথেসিস প্রসেস, সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। আর ডিএনএ তে যে মেসেজটা থাকে জেনেটিক কোড, কোন কোন নিউক্লিওটাইড মিলে হচ্ছে কোন কোন অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হবে। হ্যাঁ, তো তোমাদের জেনেটিক কোডটা একটু দেখাই দিলে ভালো হতো। কিন্তু তোমরা কি জেনেটিক কোড জানো, রাইট? আমার ধারণা তোমরা জেনেটিক কোড পড়ছো না, কোডন জানো? হ্যাঁ, তো সেইটাকে আমরা যে বলি যে ডিএনএ হচ্ছে তোমার মেসেজ ক্যারি করে, ইনফরমেশন ক্যারি করে, বেসিক্যালি ওই ইনফরমেশন গুলো কিন্তু জেনেটিক কোড। মানে যে যে তিনটা নিউক্লিক অ্যাসিড একসাথে মিলে, রাইট? যেমন এটিজি হলে কি হবে, মিথিওনিন না? তারপরে স্টপ কোডন আছে না, ইউএ নাকি, জানো তো? জি স্যার, তোমাদেরই বেশি পড়াতে। হ্যাঁ ইউএএ, হ্যাঁ, তো ইউএএ আর ইউজিএ। ইউজিএ, রাইট। আর আর একটা স্টপ আছে, কোডন, আরেকটা আর হচ্ছে শুরুর কোডন হচ্ছে এইউজি। এইউজি অথবা এটিজি নাকি? জি স্যার।
এটা হচ্ছে মিথিওনিন না, মিথিওনিনটা যদি শুরু করে তার মানে কি এই যে যে কোড করা যে এখানে হইলে এখান থেকে মানে এই নিউক্লিক অ্যাসিড কোডন সিকোয়েন্স পাইলে সেখান থেকে, যেহেতু এটা আমার পার্ট না এর জন্য আমি এগুলা স্লাইডে রাখি নাই, বাট তোমাদের সাথে আলোচনা করতেছি যাতে তোমরা এগুলো মনে রাখতে পারো বা বুঝতে পারো, জাস্ট মানে মেমোরিটাকে একটু টাচ করা। তো আমাদের বডিতে ডিএনএ এই যে যে কন্ডিশন মানে ইনফরমেশন গুলা ক্যারি করে, এটা নর্মাল অবস্থায় ডিএনএ স্বাভাবিক কন্ডিশনে থাকে না। যদি এই অবস্থায় থাকতো তাহলে আমাদের বডি ডিএনএ যেটা সেটা ডিগ্রেড হয়ে যেত, রাইট? তো যেহেতু কম্প্যাক্ট অবস্থায় থাকে, যখন এক্সটার্নাল স্টিমুলি বা সিগন্যাল থাকে না, তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমরা যখন তোমাদের বাড়িতে থাকো বা নিজে যখন নিজেকে সংরক্ষণ করো মানে এনভায়রনমেন্টের বাইরে থেকে মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে, তখন নিজেকে বিভিন্নভাবে প্রোটেক্ট করে রাখো, রিজার্ভ করে রাখো, যাতে যেমন তোমাদের বাড়ির চতুর্পাশে ওয়াল থাকে বা তোমরা মানে আমরা যেমন যে জায়গাতে বাস করি সেগুলো হচ্ছে আশেপাশের থেকে, অন্য মানুষ থেকে, অন্য এনভায়রনমেন্ট থেকে নিজেদেরকে আমরা একটা পারিবারিক এনভায়রনমেন্টের মধ্যে নিজেদের ফ্যামিলির মধ্যে আমরা হচ্ছে আলাদা করে রাখি, রাইট? যেমন আমরা আমাদের মতো করে নিজেদের ইনফরমেশন, নিজেদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, রাইট, নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের ইন্টারাকশন, আনন্দ এর মধ্যে নিজেরা মানে আটকে থাকি অন্য কোনো সিচুয়েশনে না যাওয়ার জন্য। আবার বাহিরের লোকজন যাতে যে কোনো সময় এসে আমাদেরকে ডিস্টার্ব না করে এই জন্য হচ্ছে আমরা গেট আটকায় রাখি, রাইট? গেটের মধ্যে থাকি, দরজা আটকায় দিয়ে রাখি। কিন্তু তারপরেও আমরা তাদেরকে অ্যালাউ করি যখন আমাদের বিভিন্ন ধরনের মেসেজ ট্রান্সফার করার প্রয়োজন হয়। একজন মানুষ যখন আসে আমাদেরকে কল করে বা মেসেজ করে, আমরা যদি মনে করি যে না এটা অ্যাকসেপ্ট করবো, তারপরে তাকে দরজা খুলে ভিতরে আনি, সেটার প্রয়োজনে আমরা আবার কাজও করি, রাইট? তো এই ব্যাপারগুলা কিন্তু ঠিক সিমিলারলি আমাদের বডিতেও হয়। যখন আমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন, কোনো একটা মানে সিগন্যালিং এর প্রয়োজন, একটা প্রোটিন সিনথেসিস হবে, সেটা কোন প্রোটিনটা সিনথেসিস হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইন সেলকে অ্যাক্টিভেট করে একটা মেসেজ দিবে, রাইট? সেটাকে আমরা বলি এক্সটার্নাল স্টিমুলি, এনভায়রনমেন্টাল স্টিমুলি আর এক্সটার্নাল স্টিমুলি বা মেসেজ, রাইট? যেটা আমাদের মানে বডি সেলকে কি করে, অ্যাক্টিভেট করে বিভিন্ন মেসেঞ্জার অ্যাক্টিভিটির মাধ্যমে, সিগন্যালিং এর মাধ্যমে, রাইট? পরে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ এর যে ক্রোমোজোমের যে অংশগুলোতে তোমার ওই ডিএনএটা বা ওই জিনটা আছে সেই জায়গাগুলোতে ডি অ্যাসিটাইলেজ হবে, মানে অ্যাসিটাইল আর তোমার ক্রোমাটিন হিস্টোন কমপ্লেক্সের মধ্যে অ্যাসিটাইল গ্রুপ আছে, রাইট? আমরা যেমন হচ্ছে তোমার আর গ্রুপ বলি না, অ্যাসিটাইল গ্রুপ তো তোমরা জানো নাকি, CH3 CH2R, এগুলো কি জানো, মনে আছে তোমাদের, রাইট? তো সেইটা যখনই রিমুভ হয়ে যায় তখন ধরো কি একটা কমপ্লেক্স কন্ডিশনে তোমরা আম খাও না, আম বা লিচু, এটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, তো তোমরা যদি কোনো অংশ থেকে একটু ছিলে ফেলো তার মানে কি ওখান থেকে রস বের হবে, বাট মানে ওইটার আগের স্টেজে নাই, মানে রিঅ্যাকশন শুরু হবে, মানে তোমার তার যে কাজ করা আর কি, রাইট? তোমার জিহ্বায় পানি আসবে, তুমি খাবা, বা একটা এক ধরনের অ্যাক্টিভিটি, এনভায়রনমেন্টাল রিঅ্যাকশন শুরু হবে। সেলের ক্ষেত্রেও তাই, যখন ডিঅ্যাসিটাইলেজ হবে তখন ডিএনএটা ফ্রি হয়ে যাবে, একটু বের হয়ে যাবে, বের হয়ে আসলে সেখান থেকে হচ্ছে তোমার ওই আমাদের তোমার রেপ্লিকেশন স্টেট যেটা আছে, যে সেখানে ওই ডিএনএটা যে কম্প্যাক্ট অবস্থায় থাকবে না, ওই ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্যাল ডাবল স্ট্যান্ডার্ড, ওইটাকে তোমাকে হচ্ছে ফ্রি করে দিবে। ফ্রি করে দিলে ওখানে বিভিন্ন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো বাইন্ড করতে পারবে, রাইট? অন্য অন্য তোমার যে পলিমারেজ এনজাইমটা বাইন্ড করতে পারবে, তারপর কমপ্লেক্স বিভিন্ন ধরনের যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইনিশিয়েশন সাইট সেখানে ওই জিনের, রাইট, সেখানে বাইন্ড করে ওই জিনকে তোমার হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএটাকে ব্রেক ডাউন করে সিঙ্গেল ডিএনএ করবে, যেটাকে টেমপ্লেট হিসেবে তৈরি করে সে আর একটা এমআরএনএ মলিকুল তৈরি করবে, রাইট? এমআরএনএ মানে মেসেঞ্জার মলিকুল, জাস্ট ওই ডিএনএটাকে সে কপি করবে সিঙ্গেল স্ট্র্যান্ড করে, ঠিক আছে? তো সেখানে তোমার হচ্ছে যে জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক কোড থাকবে সেটাকে জাস্ট ট্রান্সলেট করবে প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। এই যে যে প্রসেস ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার মাধ্যমে, রাইট, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আবার আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এই প্রসেসটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, দ্যাট মিনস দ্য সেন্ট্রাল রুল অফ মলিকুলার বায়োলজি থ্রু হুইচ দ্য ডিএনএ, দ্যাট মিনস দ্য জেনেটিক ইনফরমেশন ইজ ক্যারিড from parents to the daughter cell, right? এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। কিন্তু আর একটা রিভার্স রিঅ্যাকশনও হয়, সেটা হচ্ছে তুমি যেমন ডিএনএ থেকে ডিএনএ বা ডিএনএ থেকে আরএনএ এর কথা বলছো, সেই আরএনএ থেকে ডিএনএ তো রিভার্সলি ট্রান্সক্রিপশন হতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন।
ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইম আছে যেটা হচ্ছে তোমার এই এমআরএনএ থেকে ডিএনএও তৈরি হতে পারে। এই স্লাইড থেকে তোমরা এতটুকু জানো, হ্যাঁ, সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন যেগুলো আমাদের শরীরের প্রয়োজন না, এনজাইম, হরমোন বা তোমার সিগন্যালিং মলিকুল, প্রোটিন ইটসেলফ, রাইট, স্ট্রাকচারাল মলিকুল, ধরো তোমার ওই যে ট্রান্সপোর্টার মলিকুল হতে পারে, সেল সারফেস মলিকুল, রিসেপ্টর মলিকুল হতে পারে, রাইট, এনজাইম হতে পারে, হরমোন হতে পারে। এগুলোর উদাহরণ তো তোমাদের কাছে অসংখ্য আছে, রাইট, তোমরা নিজেরাই জানো। তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সক্রিপশন না, তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা প্রসেসকে কম্বাইনলি বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এটাই হচ্ছে মলিকুলার বায়োলজির মূল বেসিক। এরপরে এই টোটাল প্রসেসটা কিভাবে হয়, কখন কোন স্টেজটা কিভাবে হয় সেটা সম্পর্কে হয়তো ডিটেইল স্টাডি করা, সেটা হচ্ছে মলিকুলার বায়োলজির পার্ট। ক্লিয়ার? জি স্যার। তোমাদের কি এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? নাই, রাইট, তোমরা বুঝতে পারছো, ভেরি গুড। এখন তোমাদের ইঞ্জিনিয়ার একটা ধারণা দিই, আমরা যেমন মানুষ সব লিভিং অ্যানিমেলের মধ্যে, রাইট, আমরা যেমন লিভিং অ্যানিমেল বা যার জীবন আছে, রাইট, সেটা তো অন্য প্লান্টও হতে পারে। তো এই পৃথিবীতে মানে যত জীব আছে বা হচ্ছে যেসব মানে যেখানে জীবন আছে সবকিছুতেই হচ্ছে ডিএনএ আছে, রাইট। এখন সেই ডিএনএ এটা দেখতে কেমন হবে, এর আকার আকৃতি কেমন হবে, এর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, সবকিছু নির্ভর করবে ডিএনএ। এবং সব ডিএনএ গুলার সিকোয়েন্সই তোমার হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড তোমরা এতক্ষণ ধরে জানো সবগুলা সেম। তারপরেও এই বৈচিত্র্য আসার মূল কারণ, রাইট, ক্যারেক্টারিস্টিক, দেখতে একরকম, টেস্টে একরকম, তার এক্সপ্রেশন একরকম, সাইজ একরকম, রাইট। তো সবগুলোর ডিফারেন্স হওয়ার মূল কারণ হচ্ছে তাদের ডিএনএ সিকোয়েন্স আলাদা। যেহেতু ডিএনএ সিকোয়েন্স আলাদা, তারা হচ্ছে আলাদা আলাদা প্রোটিন তৈরি করবে, আলাদা আলাদা ফাংশন শো করবে, স্ট্রাকচার আলাদা আলাদা, মানে যেসব স্ট্রাকচারাল প্রোটিন আছে, রাইট, সেই স্ট্রাকচারাল প্রোটিনের সিকোয়েন্সও আলাদা। তো সবকিছু কিন্তু কোন ধরনের ক্যারেক্টারিস্টিক শো করছে, কোন ধরনের অ্যানাটমি শো করছে, কোন ধরনের ফাংশন শো করছে, সবকিছু নির্ভর করে এই নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্সের উপর বেস করে, যে ইনফরমেশনটা ক্যারি করে, রাইট। তো এটা খুব ইন্টারেস্টিং না? জি স্যার। তো এই জন্যই হচ্ছে তোমার হচ্ছে জিনোমিক স্টাডি, যেটা জেনেটিক, তোমরা তো জানো না জিনোমিক্স, জেনেটিক্স, প্রোটিওমিক্স এগুলো জানো কি? স্যার জিনোম সিকোয়েন্সই পড়ছিলাম ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে তোমরা জিনোম সিকোয়েন্স পড়ছো? জি স্যার, জিনোম সিকোয়েন্সিং এটা একটু হালকা পাতলা ধারণা ছিল। এনিওয়ে তোমরা খুব লাকি যে এইচএসসি তেও তোমরা জিনোমিক সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো এইটা হচ্ছে তোমাদেরকে, যেহেতু তোমরা মলিকুলার বায়োলজির এটা মানে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম বেসিক্যালি বায়োকেমিস্ট্রির সাথে মলিকুলার বায়োলজির এটা হচ্ছে মূল বেসিক। তোমরা ফিউচারে যারা জেনেটিক্স পড়বা বা জিনোমিক্স, এই টার্মস গুলো এখন আমাদের কাছে খুব নতুন না। ইভেন যারা বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি থেকে পাশ করেও বের হয়ে যায়, তাদেরকে যদি তুমি কোশ্চেন করো যে এপিজেনেটিক্স কি বা জেনেটিক্স কি বা জেনেটিক্স বা জিনোমিক্স এর মধ্যে পার্থক্য কি, অনেক সময় তারা হচ্ছে হ্যাঁ সবাই পারবে ইঞ্জিনিয়ারের, কিন্তু টার্মগুলা যে জিনোমিক্স এর সাথে বা জেনেটিক্স এর সাথে এপিজেনেটিক্স এর পার্থক্য কি, জেনেটিক্স বা জিনোমিক্স এর মধ্যে পার্থক্য কি, তোমরা কি এগুলো জানো? তো তোমাদের না ধারণার স্যার। কারণে যেটা বলতেছি সেটা হচ্ছে, মানে আমি তোমাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে জেনেটিক্স, যখন আর জেনেটিক্স বা জিনোমিক্স বলবো তখন তোমরা ধরে নিবা যে এটা হচ্ছে সামথিং রিলেটেড টু জিন আর ডিএনএ, রাইট। যদি জিন আর ডিএনএ সম্পর্কে কোনো কিছু বলি, সেখানে আছে কি খুব বেরি এই নিউক্লিক অ্যাসিড, মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ। তো ডিএনএ বা আরএনএ থাকলে সেখানে হচ্ছে ওই যে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, রাইট, থাইমিন বা ইউরাসিল আরএনএ এর ক্ষেত্রে, তো এগুলো খুব কমন, রাইট। যখন তোমরা সেগমেন্ট অফ ডিএনএ সম্পর্কে ধারণা নিচ্ছ বা কোনো পার্টিকুলার জিন সম্পর্কে বা অনেকগুলা জিন সম্পর্কে ধারণা নিচ্ছ বা স্টাডি করতেছো, তখন সেইটাকে বলা হচ্ছে জেনেটিক্স, জেনেটিক স্টাডি, রাইট।
তো জেনেটিক স্টাডির মধ্যেও যেমন ডিএনএ আরএনএ আছে, জিনোমিক স্টাডির মধ্যেও ডিএনএ আরএনএ আছে। যখনই আমি জিনোমিক্স এর কথা বলতেছি, দ্যাট মিনস দ্য হোল সেট অফ জেনেটিক ম্যাটেরিয়ালস ইনসাইড দ্য সেল, রাইট? একটা সেলের যাবতীয় যত মানে জেনেটিক ম্যাটেরিয়াল আছে তার সবকিছু সম্পর্কে স্টাডি করা, সেটা হচ্ছে জিনোমিক্স। এখন বলো, আমি যখন জেনেটিক্স বা জিনোমিক তোমাদেরকে পড়াবো, তোমরা যখন জেনেটিক্স বা জিনোমিক জানবা, তখন কি তোমাদের মাইটোকন্ড্রিয়া ওর মধ্যে আসবে না? জি স্যার, আসবে। হ্যাঁ, কিন্তু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তুমি যখন জেনেটিক্স পড়বা, তখন হচ্ছে তুমি হয়তো সিম্পল মাইটোকন্ড্রিয়াল জেনেটিক্স পড়তে পারো, রাইট? তুমি হয়তো তুমি হচ্ছে একটা এনজাইম সম্পর্কে পড়তে পারো, রাইট? এনজাইম গুলা কি রকম হতে পারে? যে কোনো জিন হতে পারে না, এএল কে হতে পারে না? তোমরা ইয়া পড়ছো না, ওই তোমার অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ, এগুলো পড়ছো না? লিভার বা লিভার ফাংশন এনজাইম যেগুলো আছে না? জি স্যার। তো লিভারের যেসব এনজাইম, তো এই এনজাইম গুলো তো একটা জিন থেকে সিনথেসিস হয়। যখন তুমি এই জিনের মলিকুলার স্ট্রাকচার পড়বা, এই জিন সম্পর্কে পড়বা, এর ফাংশন সম্পর্কে পড়বা বা এর সিকোয়েন্স সম্পর্কে পড়বা, সেটা হচ্ছে মলিকুলার জেনেটিক্স, রাইট? যখন মাইটোকন্ড্রিয়াল জেনেটিক্স পড়বা, তখন সেটাও জেনেটিক্স এর মধ্যে। যখন তুমি হোল সেটস অফ জেনেটিক ম্যাটেরিয়ালস পড়বা, তখন তুমি ওই 23 জোড়া ক্রোমোজোমও পড়বা, তুমি মাইটোকন্ড্রিয়াও মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ স্টাডি করবা, রাইট? সেইটা হচ্ছে জিনোমিক্স। জেনেটিক্স এন্ড জিনোমিক্স বেসিক্যালি তুমি স্টাডি যদি জানো, সেগুলো অলমোস্ট সেম, কিন্তু জিনোমিক্স যখনই বলবো তখন হচ্ছে ফুল সেটস অফ ক্রোমোজোম, রাইট? দ্য স্টাডি রিলেটেড টু ফুল সেটস অফ ক্রোমোজোম, রাইট? আর সিকোয়েন্সিং এর কথা যেটা বললা, যখন হোল জিনোম সিকোয়েন্সিং করবা, তখন তুমি ওই ফুল সেটস 23 জোড়া ক্রোমোজোমের সিকোয়েন্সও সেখানে পাবা, মাইটোকন্ড্রিয়াল সিকোয়েন্সও সেখানে পাবা। আর যখন তুমি জেনেটিক সিকোয়েন্স করবা ফর পার্টিকুলার জিনস, তখন তুমি পার্টিকুলার জিন সিকোয়েন্সই পড়বা, রাইট? রিসেন্টলি তোমরা কি কেউ একটা পড়ছো, আর্টিকেল পড়ছো কোন একটা ইউনিভার্সিটিতে, সম্ভবত সিলেট বা চিটাগাং ইউনিভার্সিটিতে, তারা হচ্ছে কয়েকটা জিনের সিকোয়েন্স করছে, হ্যাঁ? সিকোয়েন্স করে সেইটা কয়েকটা জিনের, 3টা বা 4টা 5টা জিনের, তারা কিন্তু রিপোর্টটাতে লিখলাম যে তারা হচ্ছে জিনোম সিকোয়েন্স করে ফেলছে, বুঝতে পারছো? তো মানে হেডলাইন দেখে মনে হচ্ছে সে অনেক কিছু করে ফেলছে, কিন্তু আমি যখন ভিতরে দেখলাম, যখন দেখলাম জাস্ট 3টা জিনের সিকোয়েন্স করছে, যেটা তুমিও তোমার মাস্টার্সের থিসিসের পার্ট হিসেবে করতে পারো তোমার ইউনিভার্সিটিতে। তার মানে ডিসকভারি লেভেলে কোথায় রিপোর্টটা, তাদের কোনো ধারণা ছিল না যে সাংবাদিক ওইটা রিপোর্ট করছে, তার এ সম্পর্কে কোনো ধারণা নাই, রাইট? সে পাঠককে বিভ্রান্ত করবে, কিন্তু পাঠকেরও তো সব পাঠকেরই এইসব ব্যাপারে কোনো ধারণা নাই, রাইট? কিছু পাঠক আছে যারা হয়তো সবকিছু জানে, এই জন্য বেসিক ধারণাটা আমাদের সবারই কম বেশি জানা উচিত। তো তোমরা এখন জেনেটিক্স বা জিনোমিক সম্পর্কে জানো, রাইট? এটা তো বলতে পারবা কোনটা জেনেটিক্স এন্ড কোনটা জিনোমিক্স? জেনেটিক্স নরমালি সেটা হচ্ছে জেনেটিক স্টাডি, রাইট? particularly for genes, segment of DNA, right? সেটা any genes, any kind of মানে any segment of DNA from the chromosome, right? ক্রোমোজোম সম্পর্কে তুমি যদি 23 জোড়া ক্রোমোজোম সম্পর্কে মানে ক্রোমোজোমের মধ্যে 12 রকম নিয়ে স্টাডি করছো, 2 জোড়া 1 জোড়া করো নাই, তার মানে কি ওইটাকে ফুল সেট অফ ক্রোমোজোম হলো, ফুল সেট অফ জেনেটিক ম্যাটেরিয়ালস হলো? সেটাও কিন্তু জেনেটিক স্টাডি। তো জেনেটিক্স এন্ড জিনোমিক্স অলমোস্ট সিমিলার। তো জিনোমিক্সটা হচ্ছে ফুল সেট অফ জেনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে স্টাডি করা, রাইট? বা কোনো কিছু করা, সেটাকে বলা হচ্ছে জিনোমিক্স। আদার দেন জিনোমিক্স হোল সেট না হয়, যদি এটা পার্টিকুলার হয়, পার্টিকুলার পোরশন হয়, পার্ট হয়, সেগমেন্ট হয়, তাহলে সেটাকে বলবো আমরা জেনেটিক্স। ক্লিয়ার গেল? এটা হচ্ছে জেনেটিক স্টাডি। দেন কাম টু অ্যানাদার পয়েন্ট, সেটা হচ্ছে কি, জেনেটিক্স এন্ড জিনোমিক গেল, তোমরা কি এপিজেনেটিক্স সম্পর্কে ধারণা আছে তোমার? জেনেটিক্স, জিনোমিক্স, না স্যার। এপিজেনেটিক্স। এপিজেনেটিক্সটা আরো বেশি মানে গুরুত্বপূর্ণ হবে তোমাদের ভবিষ্যতের জন্য। সেটা হচ্ছে আমাদের যে ক্যান্সার ড্রাগ গুলো হয়, রাইট? ক্যান্সার ড্রাগ গুলো সম্পর্কে তোমরা যদি স্টাডি করো বা পড়াশোনা করো, ওকে। আর একটা উদাহরণে আসি, তোমার যে এপিজেনেটিক্স এর উদাহরণ দেওয়ার আগে, আচ্ছা তোমাদের মধ্যে এরকম কিছু হয় না যে একজন আরেকজনকে মারছে বা ঝগড়া করতেছে, সেটা দেখে তোমার মনও খারাপ হয়, হয় না?
যদি জি কেউ স্যার। কারো উপর অবিচার করে, বড় একজন মানুষ ছোট মানুষকে মারে, তখন তোমার মধ্যে ফিলিংসটা এমন যে আমি যদি ওরে পিটাইতে পারতাম আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম, রাইট? এই একটা ফ্যাক্ট। তো আর একটা দেখে এর মধ্যে কি তোমার ডিএনএ কোনো চেঞ্জ করা লাগে? তুমি যদি জেনেটিক স্টাডি করো তাহলে জেনেটিক আর এপিজেনেটিক্স এর মধ্যে আমি পার্থক্য দিব, এই জন্য উদাহরণগুলো মানে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করবো, এক্সপ্লেইন করার জন্য উদাহরণ দিচ্ছি। তো তোমার ভিতরে যখন রিয়াকশন হয় আর একজনের কাজের মাধ্যমে, রাইট, তখন কি তোমাদের জেনেটিক কোনো চেঞ্জ হয়? না। না স্যার। বাকি যা দুইজন রেসপন্স করছো, বাকি যারা রেসপন্স করছে না তাদের হয়, রাইট? তো আচ্ছা, আমি একটু কনফিউজ, তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? যদি কেউ শুনতে না পারো আমাকে একটু বলো। 40 জনের মতো আছে, আমার ধারণা সবাই শুনতে পাচ্ছ, রাইট? জি স্যার। ওকে, দেন কাম টু দা পয়েন্ট। তো আবার এরকম হয় না যে তোমাদের মধ্যে তো বন্ধু বান্ধবের মধ্যে এরকম আছে না যে একজন অ্যাফেয়ার করে আর একজন অ্যাফেয়ার করতে পারে না, কিন্তু যে করে তার প্রতি হিংসা হয়, রাইট? অনেকে আছে যে আরেক বন্ধু অ্যাফেয়ার করতেছে ওটা কিভাবে ভেঙে দেওয়া যায়, এটা হচ্ছে খারাপ রকমের হিংসা। হ্যাঁ, আর একটা হচ্ছে আরেকজন ভালো সম্পর্ক করছে, তার অ্যাফেয়ার আছে, তার বান্ধবী আছে, সে ভালো সময় কাটাচ্ছে, আমি কাটাইতে পারতেছি না, রাইট? এটাও কিন্তু এক ধরনের রিয়াকশন, পারিপার্শ্বিক রিয়াকশন। তো এই যে যে আমাদের মধ্যে কম্প্যাক্ট রিয়াকশনটা হয় এটা মানে বডিতে, যার কারণে আমাদের তোমার হচ্ছে আরেকটা আছে না, আমাদের আরেকটা ভিজুয়াল একটা ব্যাপার বলি, চোখ, রাইট? তোমরা যখন একটা গান শোনো তখন তোমাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়, সেটা হচ্ছে ব্রেইন সেল করে, রাইট? আর একটা হচ্ছে তুমি গানটা যখন শোনার পরিবর্তে দেখো, রাইট, তোমার চোখের দৃষ্টিভঙ্গিতে বা তুমি চোখে একটা ভিজুয়াল কোনো একটা স্টেট দেখতেছো, সেটা তোমার বডিতে রিয়াকশন হয়, রাইট? সেটা যে কোনো ধরনের রিয়াকশন, তোমাকে ইমোশনাল সিচুয়েশন তৈরি করতে পারে, রাইট? রোমান্টিক সিচুয়েশন তৈরি করতে পারে, এটাও একটা রিয়াকশন। এর জন্য তোমার বডিতে জেনেটিক চেঞ্জের প্রয়োজন নাই। তা আমাদের বডিতে দুই ধরনের রিয়াকশন হবে, একটা হচ্ছে তোমার সরাসরি তোমার জেনেটিক মানে সিগন্যালিং এর মাধ্যমে তোমার যেটা জেনেটিক ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস হবে, আরএনএ হবে, আর একটা হচ্ছে প্রোটিন হবে, রাইট? তো এই যে প্রসেস, তুমি একই রকম আমাদের বডিতে রিয়াকশনের ক্ষেত্রে তোমরা কি ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন সম্পর্কে তোমাদের ধারণা আছে? তোমরা কি এইচএসসি তে বা এর আগে সিগন্যালিং এ ফসফোরাইলেশন পড়ছো? না স্যার। পড়নি, রাইট? তো আমাদের বডিতে এরকম কিছু এনজাইম গুলো আছে, যে এনজাইম গুলো সিনথেসিস আমাদের বডিতে নরমাল স্টেটে আছে, রাইট? তো এনজাইম তো পড়ছো তোমরা, বায়োমলিকুল পড়ছো না এর আগে? তোমরা তো সেকেন্ড ইয়ার, রাইট? আমি যদি ভুল না করে থাকি। জি স্যার। তোমরা তো এর আগে কি তোমরা বায়োমলিকুলস পড়ছো? জি স্যার, মোটামুটি স্যার এনজাইম পড়ছি। এনজাইম পড়ছো, রাইট? যদি এনজাইম পড়ো দ্যাট মিন্স তোমরা পড়ছো। তো এই এনজাইম গুলা কিভাবে অ্যাক্টিভেট হয়? এনজাইম গুলো আমাদের বডি থেকে অ্যাক্টিভ অবস্থায় থাকে নাকি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে? স্যার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। হ্যাঁ, তো ইনঅ্যাক্টিভ অবস্থায় যখন থাকে তখন সেটা কিভাবে অ্যাক্টিভ হয়? স্যার অ্যাক্টিভ সাইট থাকা লাগে, অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট, রাইট? অ্যাক্টিভ সাইট যখনই এনজাইম থাকবে তখন তার কি হবে? ভেরি গুড, সেখানে অ্যাক্টিভ সাইট থাকবে, কিন্তু অ্যাক্টিভ সাইট থাকার পরও সে বডিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, রাইট? জি স্যার। হ্যাঁ, কিন্তু সেই অ্যাক্টিভ সাইটে কিছু একটা বাইন্ড করা লাগে, রাইট? জি স্যার। আমি তোমাদেরকে এতক্ষণ যে উদাহরণটা দিছিলাম যে কোন এনজাইম, সেইটা হচ্ছে ফ্যাক্ট, রাইট? তো তুমি যখন একটা ভিডিও দেখতেছো তখন তোমার বডির, তোমার শরীর বা মনের মধ্যে রোমান্স কাজ করে, কারণ ওখানে কিছু হরমোনাল অ্যাক্টিভিটি আছে, হরমোন এনজাইম গুলো অ্যাক্টিভেট হয়, রাইট? তো কিছু তোমার হচ্ছে যে এই যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ভিজুয়াল। তো আরেকটা ক্ষেত্রে কিছু এনজাইম আছে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট বাইন্ড করে, রাইট? ওই পকেটে কিছু একটা গিয়ে বাইন্ড করা লাগে, রাইট? জি স্যার। তো সেটা বাইন্ড করার পরে এনজাইমটা অ্যাক্টিভ হয়। তো আমাদের শরীরেও এরকম ব্যাপার থাকে, যেটা হচ্ছে তোমার কিছু আছে সরাসরি জেনেটিক্স, মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে তারপরেই হচ্ছে অ্যাক্টিভেট মানে সিগন্যালিং করতে হয়। আর একটা হচ্ছে এটা বেসিক্যালি মিউটেশন, যদি স্টাডি করো ডিলিশন বা মিউটেশন হওয়ার পরে ওর যে চেঞ্জটা হয়, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়, রাইট? তো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হওয়ার
পরে তোমার যে পকেটের কথা বললা এনজাইম, সেখানেও তো তোমার পকেট আছে, রাইট? সেই পকেটও তো অ্যামাইনো অ্যাসিড আছে, তাই তো? ওই অ্যামাইনো অ্যাসিডের সাথে সাবস্ট্রেট মলিকিউল যাইয়া বাইন্ড করবে, বাইন্ড করার পরে তো ওখানে যে পকেটে যে বিশেষ, ওইটাকে কি বলা হয় তোমাদের, ফাংশনাল গ্রুপ বলো, রাইট? অ্যামাইনো অ্যাসিডের যে অংশগুলোতে মানে সব তোমার অ্যামাইনো অ্যাসিড তো অনেক, রাইট? লং চেইন, রাইট? পেপটাইড চেইন না অ্যামাইনো অ্যাসিডের, লং চেইন জি না? স্যার, তো এখানে জি স্যার। সবগুলো অ্যামাইনো অ্যাসিড কিন্তু ফাংশনাল না। তো তোমরা যখন মিউটেশন পড়বা, জেনেটিক স্টাডি করবা, তখন হচ্ছে তোমরা দেখবা যে ওখানে তো অনেকগুলা কোডন আছে বা অনেক জায়গায় মিউটেশন হচ্ছে। সবগুলা মিউটেশন, যে কোনো জায়গায় মিউটেশন হইলে যে খুব বেশি ক্ষতি করবে, প্রবলেম হবে, এটা নাও হতে পারে। যদি ফাংশনাল টাইপ সাইট, যেটা অ্যাক্টিভ, তুমি যেটাকে পকেট বলতেছো, ওই পকেটের একটা নির্দিষ্ট, তোমরা যদি এনজাইম পড়ে থাকো অনেস্টলি বা মনে মনে করতে পারো, তাহলে দেখবা যে ওই এনজাইমের পকেট সাইটের বা ডকিং সাইট যাই বলো, সেখানে হচ্ছে তোমার কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যে অ্যামাইনো অ্যাসিডটা ফাংশনাল। তো ওই অ্যাক্টিভ সাইটে তোমার ফাংশনাল অ্যামাইনো অ্যাসিড আছে, সেখানে যদি মিউটেশন হয় তাহলে ওই এনজাইমটা নর্মাল ফাংশন যেটা করবে সেটা নর্মাল ফাংশন করবে না, অ্যাবনর্মাল ফাংশন করবে। হয় এনজাইমের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, অথবা আগে যে অ্যাক্টিভিটি ছিল তার চেয়ে সে বেশি জোরে হয়ে যাবে, রাইট? তুমি যখন নর্মাল স্টেটে থাকো তোমার একরকম ব্যাপার, কিন্তু তোমার কোনো বন্ধু যদি তোমাকে ইনফ্লুয়েন্স করে, রাইট? তুমি খুব ভালো একটা মুভি দেখতে পছন্দ করো, বা তুমি হচ্ছে ফুল গাছে মানে ফুল তুলতে পছন্দ করো, রাইট? কোনো কোনো ছেলে আছে যে নারকেল গাছের উঠে ডাব চুরি করে খাইতে পছন্দ করে, এরপরে হচ্ছে কেউ একজন তাকে যে ইনফ্লুয়েন্স করলো, বন্ধু চল অমুক গাছে নারকেল আছে বা ডাব আছে, এবার আমি খাই, তারে যদি ইনফ্লুয়েন্স করে, স্টেটটা কি হবে? স্যার বেড়ে আর যাবে। তাই না? আর আর তুমি যদি শপিং করতে যাও, তোমার আরেক বন্ধু এসে বললো চল খুব ভালো একটা মডেলের ড্রেস আসছে, এবার আমি যাই, আমার তোমাকে বললো যে আমার তো টাকা নাই, আমি তোরে টাকা ধার দিচ্ছি চল, তখন কি হবে? তোমার এক্সাইটমেন্টটা বেড়ে যাবে, রাইট? তো ওই ফাংশনাল গ্রুপটাতে কোনো তোমার যে অ্যাক্টিভ সাইটে যদি ওখানে মিউটেশনের পরে ফার্দার, রাইট, মিউটেশনের পরে এমন ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়, তখন ওইটা হয় নন ফাংশনাল হয়ে যাবে অথবা সুপার এক্সাইটেড হবে, রাইট? মোর ফাংশনাল হয়ে যাবে, যেটা হচ্ছে বডির নর্মাল। মোর এক্সাইটেড মানে কি? মোর ফাংশনাল হয়ে গেলে এটা যতটুকু এনজাইম অ্যাক্টিভিটি শো করবে তার চেয়ে বেশি করতেছে, তার মানে ও যদি তোমার ওই যে কিছুক্ষণ আগে বললাম নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের সাথে ইনভলভ থাকে, তাহলে হয় বন্ধ হয়ে যাবে, নতুবা এটার স্পিড আরো বাড়াই দিবে, রাইট? বাড়াই দিলে কি হবে? ইউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে উৎপাদন হবে, তখন এটা বডি থেকে হয়তো যেভাবে আমাদের বডি বায়োসিনথেসিসের জন্য অ্যানাবলিজমের জন্য দরকার, তার থেকে না হয়ে সেটা বেশি হয়ে যাবে, অ্যাবনর্মালিটি শো করবে, নতুবা ইউরিক অ্যাসিড বেশি হয়ে যাবে, বের হইতে পারবে না, নিউরন সেল ড্যামেজ হবে, রাইট? তো এই যে যে প্রসেস, এটা হচ্ছে যদি সে জেনেটিক চেঞ্জের মাধ্যমে হয়, কোনো একটা জায়গাতে ডিএনএ চেঞ্জ হলো, তারপরে হচ্ছে চেঞ্জ হলো কোথায়? ডিএনএ চেঞ্জ হলো মানে কি? অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সও চেঞ্জ হলো, তাই তো? সেটা যদি অ্যাক্টিভ সাইডে থাকে। নাও কাম টু দা পয়েন্ট, এই ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হওয়া ছাড়াও, মানে তুমি তোমার নিজের যেটা আছে সেটা ছাড়াও, তুমি তোমার বন্ধু বা এনভায়রনমেন্টাল এক্সাইটমেন্ট বা স্টিমুলি দ্বারা তুমি ফার্দার এক্সাইটেড হলা বা অ্যাক্টিভেটেড হলা উইথাউট চেঞ্জ ইন ডিএনএ। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল, রাইট? এই যে ধরনের চেঞ্জ তোমার ডিএনএ তো একই রকম, ডিএনএ এর সিকোয়েন্স বা নিউক্লিওটাইড মানে সিকোয়েন্স চেঞ্জ না হয়েও তোমার হচ্ছে ফসফোরাইলেশন বা ডিসফসফোরাইলেশন বা স্ট্রাকচারাল চেঞ্জের মাধ্যমে, মানে ব্যাস নট নিউক্লিওটাইড স্ট্রাকচার বাট প্রোটিন স্ট্রাকচার, বা তোমার হচ্ছে ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, অ্যাসিটাইলেশন, ডিঅ্যাসিটাইলেশনের মাধ্যমে কোনো একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে সেলুলার প্রসেসকে ত্বরান্বিত করবে বা হচ্ছে ডাউন করবে, এই প্রসেসটাকে বলা হয় এপিজেনেটিক্স। বুঝতে পারছো? বুঝনি? স্যার আরেকবার একটু বলেন লাস্টে এটা। একটা হচ্ছে জেনেটিক চেঞ্জের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হবে, রাইট? সেটা যে কোনো অ্যাক্টিভ বা তোমার হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইডে বা পকেট সাইডে বা কোনো একটা প্রোটিনের ফাংশনাল সাইডে চেঞ্জ হলে, অ্যামাইনো অ্যাসিড যদি চেঞ্জ হয়, তাহলে মানে ডিএনএ চেঞ্জ হইলে মানে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে। ডিএনএ চেঞ্জ মানে কি? মিউটেশন, রাইট? অল্টারেশন ইন জেনেটিক সিকোয়েন্স, এইটা হচ্ছে তোমার জেনেটিক্স। আর এপিজেনেটিক্স হচ্ছে না, ডিএনএ সিকোয়েন্সে কোনো চেঞ্জ হবে না,
কিন্তু প্রোটিনের স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে, বা প্রোটিনের সাথে ফসফোরাইলেশন হবে বা ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি, ফসফেট গ্রুপ বাইন্ড করবে, যেখানে বাইন্ড করে ওইটার স্ট্রাকচারাল চেঞ্জ করবে এবং সিগন্যালিং কে অ্যাক্টিভেট করবে, মানে প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু জেনেটিক চেঞ্জ করবে না। দেয়ার ইজ নো জেনেটিক চেঞ্জ বাট চেঞ্জ ইন দ্য ফাংশন থ্রু ফসফোরাইলেশন, থ্রু অ্যাসিটাইলেশন, রাইট? এরকম হয় না, ওই যে তোমার অ্যামিনো অ্যাসিড গ্রুপ ট্রান্সফারে যায় না, ডিঅ্যামিনেজ অ্যামিন গ্রুপ চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু নিউক্লিক অ্যাসিড চেঞ্জ হচ্ছে না। বাহিরের অ্যাসিটাইল গ্রুপ চেঞ্জ করতেছে, কিন্তু নিউক্লিক অ্যাসিড ডিঅ্যাসিটাইলেজ এনজাইম আছে না, অ্যাসিটাইলেজ ডিঅ্যাসিটাইলেজ এনজাইম আছে না, ফসফোরাইলেজ এনজাইম আছে। তোমরা ফসফোরাইলেশন সিস্টেমটা হচ্ছে, তোমরা ফসফোরাইলেশন পড়োনি, এই কারণে তোমাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে। কিছু এনজাইম আছে যেগুলো হচ্ছে ফসফোরাইলেশন, মানে ফসফেট গ্রুপ বাইন্ড করাতে অ্যাক্টিভিটি রিলেটেড আর কি, মানে ফসফোরাইলেশন হলেই অ্যাক্টিভেট হবে, অথবা ডিফসফোরাইলেশন হলে অ্যারেস্টেড চেঞ্জ হবে, রাইট? তো ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশনের মাধ্যমে যদি কোনো এনজাইম অ্যাক্টিভ ফর্মে আসে বা ডিঅ্যাক্টিভ ফর্মে যায়, রাইট, উইথাউট চেঞ্জিং জেনেটিক্স, সেটা হচ্ছে তোমার এপিজেনেটিক্স। বুঝতে পারছো? নট নট ক্লিয়ার? স্যার অনেকগুলো বিষয় একসাথে মাথার মধ্যে পেঁচা লেগেছে। সকালে চা খাইছো? না স্যার। স্যার হ্যাঁ। বললেন যে স্যার ফসফোরিলেশন আর ডিফসফোরিলেশনের মাধ্যমে কোনো এনজাইমের অ্যাক্টিভিটি যদি চেঞ্জ হয় তাহলে তাকে এপিজেনিক্স বলে, এপিজেনেটিক্স বলে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদেরকে একটা স্টেট উদাহরণ দিয়ে বললাম। তো নরমালি আমাদের তোমরা এতক্ষণ যেটা বললাম নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমে, এবং আমি তোমাদের সেন্ট্রাল ডগমা পড়াইলাম, তার মধ্যে কোনো জায়গায় সবকিছুই ছিল জেনেটিক্স আর হচ্ছে প্রোটিন, রাইট? ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে, এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে। তো তোমরা প্রোটিন যেহেতু বায়োমলিকুলস পড়ছো, তোমাদের বায়োমলিকুলস এর মধ্যে যেমন লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট তোমরা পড়ার কথা বা ধারণা থাকার কথা, রাইট? তো সেখানে তোমরা প্রোটিন বা এনজাইম যদি পড়ে থাকো, বায়োমলিকুলস এর মধ্যে এনজাইম আছে না, তো এনজাইমের মধ্যে তোমাদের এনজাইমের যে এক ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ অবস্থায় তোমরা যদি থাকো, সেখানে ফসফোরাইলেশন শব্দটা তোমাদের শোনার কথা, রাইট? তো ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন ওইটা মানে এনজাইম মানে কি, এটা তো অলরেডি প্রোটিন, রাইট? এখানে কিন্তু আর জেনেটিক্স নাই। জেনেটিক্স হচ্ছে যখন এনজাইমটা তোমার ডিএনএ থেকে এমআরএনএ এর মাধ্যমে তারপরে প্রোটিনটা হইছে বা এনজাইমটা সিনথেসিস হইছে, এটা তো বুঝো। তো বুঝছো কি না? জি স্যার বলেন। হ্যাঁ, তো এপিজেনেটিক্স মানে কি, জেনেটিক্স, এপিজেনেটিক্স। তো তোমরা যখন এপিজেনেটিক্স স্টাডি করো তখন অ্যাকচুয়ালি এই ফাংশনাল, নন ফাংশনাল, ফসফোরাইলেশন এগুলা আসলে কিছুই না। এগুলো আমি তোমাদের উদাহরণের জন্য বলছি, তোমাদের বোঝার ক্ষেত্রে সহজ হয়। এপিজেনেটিক্স হচ্ছে জেনেটিক কোনো চেঞ্জ হবে না, জেনেটিক কোনো চেঞ্জ না হয়েও একটা প্রোটিনের বা একটা ফাংশনাল মলিকুলের অ্যাক্টিভিটি চেঞ্জ হতে পারে, সেই ধরনের স্টাডিটাকে বলা হয় এপিজেনেটিক্স। এবার বুঝতে পারছো যে ডিএনএ সিকোয়েন্স, আমাদের এপিজেনেটিক্স, জেনেটিক্স এন্ড জিনোমিক স্টাডি, জেনেটিক্স এন্ড জিনোমিক স্টাডির মূল বিষয় হচ্ছে ডিএনএ তে কোনো রকম চেঞ্জ আছে কিনা, ফাংশনাল চেঞ্জ আছে কিনা, রাইট? এবং মিউটেশন আছে কিনা, ডিলিশন আছে কিনা, অ্যাবনরমালিটিস আছে কিনা, সেটা স্টাডি করা, রাইট? এটা হচ্ছে জিনোমিক্স এন্ড জেনেটিক্স। আর এপিজেনেটিক্স হচ্ছে না, কোনো জেনেটিক চেঞ্জ হবে না, কিন্তু তার ফাংশনাল চেঞ্জ হবে থ্রু স্ট্রাকচারাল চেঞ্জ। বুঝতে পারছো? সেই স্টাডিটাকে বলা হচ্ছে এপিজেনেটিক্স। এখন ফাংশনাল চেঞ্জ মানে ডিএনএ তে চেঞ্জ না হয়ে সে কিভাবে চেঞ্জ হতে পারে, ওইটা কি, সেটা হচ্ছে ফসফোরাইলেশন, রাইট? ডিফসফোরাইলেশন, অ্যাসিটাইলেশন, ডিঅ্যাসিটাইলেশন। এখন এই ফসফোরাইলেশনের কাজ হচ্ছে ফসফেট গ্রুপকে অ্যাড করা ফাংশনাল গ্রুপে, তাহলে সে অ্যাক্টিভ হয়ে যাবে এনজাইমের মতো, রাইট? এনজাইমকে অ্যাক্টিভ করার জন্য ফসফোরাইলেশন। আর ডিঅ্যাসিটাইলেজ তোমাদের এর আগে বললাম না যে ডিএনএ কম্প্যাক্ট অবস্থায় থাকে, হিস্টোন মলিকুল, রাইট? প্রোটিন হিস্টোন কমপ্লেক্সের মাধ্যমে কম্প্যাক্ট অবস্থায়
থাকে এখানে ডি অ্যাসিটাইল গ্রুপ দ্বারাও কম্প্যাক্ট থাকে। তো ডি অ্যাসিটাইলেজ এনজাইম হচ্ছে ওই অ্যাসিটাইল গ্রুপকে যখন রিমুভ করে দেয় কম্প্যাক্ট জায়গায় ভেঙে দেয়, রাইট? আমাদের সোসাইটিতে vulnerable গ্রুপ আছে না, তুমি ধরো যে কোনো একটা জায়গাতে কোনো একটা বস্তি এলাকাতে প্রচন্ড ঝড় যদি হয় তখন সেই এলাকা কি ভেঙে যেতে পারে না? মানে তোমার বাড়ি ঘর যেগুলা কাগজে ঘর বা তোমার হচ্ছে যে অল্প মানে খুব স্ট্রং মজবুত ঘর না, যেগুলো ভেঙে যাবে। তো ভেঙে গেলে সেখানে যারা আছে তারা vulnerable গ্রুপ না, ক্ষতিগ্রস্ত হবে। তুমি যদি সবকিছু ভেঙে দাও বা ঝড়ে সবকিছু ভেঙে যায় তখন সেখানে বৃষ্টি আসবে, ঝড় আসবে, রাইট? তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ব্যাপারটা তোমার ডিঅ্যাসিটাইলেজ কমপ্লেক্স ব্যাপার, ডিঅ্যাসিটাইলেজের ব্যাপারটাও একই রকম। তোমার ডিঅ্যাসিটাইলেজ এনজাইম যখন ওখান থেকে ডিঅ্যাসিটাইলেশন হবে তখন ডিএনএ ওপেন হয়ে যাবে কম্প্যাক্ট অবস্থায় থাকা অবস্থায়। তুমি অনেক কিছু এক জায়গায় গোছাইয়া সুন্দর করে সাজায় রাখলা শোকেজের মধ্যে, এবারে কোনো কেউ একজন আসলো, শোকেজটা মানে যে ধরনের সংরক্ষিত রাখছো সবকিছু, শোকেসটা পড়ে গেল, এবার সবকিছু বের হয়ে গেল। ওর মধ্যে যদি তোমার দুই একটা গোপন খুব সিকিউর জিনিস থাকে তখন কি সেটা আর সিকিউর থাকবে? না স্যার। হ্যাঁ, এখন এত কিছু সাজায় রাখছো সুন্দর করে কম্প্যাক্ট অবস্থায়, আবার লক করেও রাখছো, কিন্তু প্রয়োজন যদি কোনো একটা জিনিসের প্রয়োজন হয় তখন তুমি কিন্তু সুন্দর করে খুলে অত কিছুর ভিতর থেকে তোমার প্রয়োজনীয় কাজটা কিন্তু তুমি ঠিকই সেরে নিবা, রাইট? সুগজের মধ্যে তোমার জিনিসটাতেই তুমি হাত দিবা যেটা তোমার প্রয়োজন। তো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যখন হয় ডিএনএ যে জায়গাটাতে তোমার প্রয়োজন ঠিক সেই জায়গা থেকে তুমি সুগজের মধ্যে থেকে যেমন আনলক করে তোমার জিনিসটা বের করবা, ওখানে ডিঅ্যাসিটাইলেজ এনজাইমের মাধ্যমে, তার মানে অ্যাসিটাইল গ্রুপটা রিমুভের মাধ্যমে ডিএনএ কে খুলে, তার মানে তোমার সুগজের লক খোলার মতো করে ডিএনএটা তুমি তোমার জিনিসটা যখন বের করবা তখন সে ডিএনএ ওই অংশটাকে বের করে ওইটা ডাবল হেলিক স্ট্রাকচারটাকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে তারপরে ওখানে ট্রান্সক্রিপশনাল মেশিনারিজ বসবে, তারপরে ওইটাকে ট্রান্সক্রিপশন করবে, রাইট? তো জেনেটিক সিকোয়েন্সের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে তো জেনেটিক সিকোয়েন্স স্টাডি করবা, সেটা হচ্ছে জেনেটিক্স বা জিনোমিক্স যদি তুমি হোল জিনোম সম্পর্কে স্টাডি করো। আর যদি এপিজেনেটিক্স হয় সেটা হচ্ছে ডিএনএ লেভেল স্টাডি, না এই ডিফসফোরাইলেশন বা ডিঅ্যাসিটাইলেজ এনজাইম রিলেটেড ব্যাপার, যেখানে এনজাইমকে অ্যাক্টিভ করবে বা ডিঅ্যাক্টিভ করবে সেই ধরনের স্টাডিটাকে বলা হচ্ছে এপিজেনেটিক্স। ক্লিয়ার? তোমাদের আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। ওকে, তো তোমাদের হচ্ছে, তো আমি অনেক কথা বললাম আর কি। তো যেগুলো বললাম এগুলোর মধ্যে বেসিক জিনিসটা হচ্ছে যে সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজিটা, মানে এটা জাস্ট রুলটা, রাইট? রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, আর জেনেটিক্স, এপিজেনেটিক্স, জিনোমিক্স কি, রাইট? এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ আমি অনেক কথা বলাইছো, দুই একটা আমি তো বলতেই পারি, রাইট? তো এই ব্যাপারগুলো সম্পর্কে তোমরা বেসিক ধারণা রাখবা। আজকে এ পর্যন্তই, তোমাদের ক্লাস টাইম শেষ, রাইট? তো আমি হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে যে রেপ্লিকেশন, রাইট, রেপ্লিকেশন এবং হচ্ছে ট্রান্সক্রিপশন, এই দুইটা ব্যাপারে নেক্সট একটা দুইটা ক্লাসে আমি শেষ, মানে হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে, যদি এইভাবে নিই তাহলে শেষ করতে পারবো কিনা জানি না। কিন্তু তোমাদের যেহেতু জেনেটিক সম্পর্কে বা মলিকুলার বায়োলজি সম্পর্কে ধারণা নাই, সেহেতু আমি যেসব টার্ম তোমাদেরকে ব্যবহার করছি সেগুলো সম্পর্কে উদাহরণ দিচ্ছি বা ধারণা দিচ্ছি, ঠিক আছে? তোমরা আর একটু সময় নিয়ে নিজেদের মতো করে একটু পড়ে নিও, বা গুগলে সার্চ দিলে তোমরা সুন্দর করে, আমি যে ভাষায় বলছি এটার চেয়েও ভালো ভাষা পাবা আর কি সাজানো, ঠিক আছে? তো আমি যেগুলো পড়ছি এগুলো নোট করো, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মতো করে যদি মনে নাও রাখতে পারো, তোমার মতো করে তুমি একটু স্টাডি করে মনে রাখো, এটা তোমার জীবনের জন্য যথেষ্ট কাজ দিবে। আর তোমরা যদি জেনেটিক্স সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আগাইতে পারো একটু ভালো, জাস্ট একটু হালকা রিসার্চ, তোমরা যদি মাস্টার্সে একটু থিসিস করো, আমার ধারণা তুমি মানে যে কোনো কিছু করতে পারবা। সো ডোন্ট ওয়ারি। আর তোমাদের এর মধ্যে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো নেক্সট ক্লাসে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আচ্ছা তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে।
ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।